বাংলা স্ফিয়ারে আজ রাত্রি ৯টায় আমার একমাত্র নিবেদন, অমৃতের সন্ধানে সমরেশ। ১৩৯২ এর ২৬শে চৈত্র, খ্রিস্টাব্দের হিসেবে ১৯৮৬ ৯ এপ্রিল। চৈত্র অমাবস্যার সন্ধে নেমেছে হরকি পৌরির ঘাটে। চলছে গঙ্গা আরতির প্রস্তুতি। গঙ্গার দুপারে বাঁধানো নদী তটে থই থই পুণ্যার্থীর ভিড়। কোনো মতে একটা পাকাপোক্ত প্যাকিং বাক্সের উপরে ১০ টাকা দক্ষিণা দিয়ে ঘেঁষাঘেঁষি করে বসে আছি আমরা ৪ জন। কালকুট মানে সমরেশ বসু, তাঁর স্ত্রী ধরিত্রী বসু, যাকে আমরা টুনি বৌদি বলতাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর আমি। পাতার ভেলায় ভাসানো জ্বলন্ত মাটির প্রদীপের আলোয় চিকচিক করছে কালো গঙ্গার কুলকুল ঘৃত দ্বীপ। জলের বুকে প্রতিবিম্ব পড়ে দ্বিগুণ হয়ে উঠেছে প্রদীপের সংখ্যা। ঘাটের গুঞ্জনের মধ্যে হট হট চিৎকার, গেল গেল, ভেসে গেল। হাতের চেন ফসকে ভেসে গেছে সাঁতার না জানা অজানা অনামী এক কিশোর। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দিল ভারত সেবাশ্রম সংঘের হলদে পোশাক পরা সাঁতারুরা। আর্তনাদ শুনে পাশে বসা সমরেশদা আমাকে বললেন, আমি যদি এখানে মরে যাই, এই গঙ্গার স্রোতে ভাসিয়ে দিও। জীবন মৃত্যুর নিরন্তরতা এই নিরন্তর স্রোতে বয়ে চলেছে, আমিও চলে যাব। যে কোনো দিন চলে যেতে হবে, কালকুট তা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন। বুকে তার ছোবলের ঘা লেগেছিল যে। তবু নিজেই কালকুট যিনি, বিষ তাকে কাবু করবে কি করে? ডাক্তার, বদ্যি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাবধান বাণীকে থোড়াই কেয়ার করে তিনি আবার অমৃত কুম্ভের সন্ধানে হরিদ্বারের গঙ্গার দ্বারে আশ্রয় নিয়েছিলেন। গ্রহণ করেছিলেন আনন্দবাজার পত্রিকার হয়ে পূর্ণ কুম্ভে তাঁর অভিযাত্রার রোজনামচা লেখার অনুরোধ। আমার কাজ ছিল নিজের প্রতিবেদন লেখার পাশাপাশি সমরেশদাকে সঙ্গ দেওয়া আর তার লেখাগুলিকে রোমান হরফে রূপান্তরিত করে টেলেক্সের মাধ্যমে যথাসময়ে কলকাতার অফিসে পাঠানো। প্রয়াগ থেকে হরিদ্বারের মাঝখানে শরীর ভেঙে গিয়েছিল কালকুটের, কিন্তু মন ভাঙেনি। তার ৩২ বছর আগে প্রয়াগের সংগ্রামে কালকুট যখন প্রথম অমৃত কুম্ভের সন্ধানে গিয়েছিলেন, তখন আমার জন্মই হয়নি। তবে তার নাম জানতাম সেই শৈশবকাল থেকেই। বিটি রোডের ধারে দিয়ে ওর সঙ্গে আমার প্রথম সাহিত্যিক পরিচয়। ওই সারা জাগানো উপন্যাসের একটি কপি সমরেশ বসু নিজে স্বাক্ষর করে আমার বাবাকে উপহার দিয়েছিলেন। জগদ্দল মিল মজুরদের কলোনিতে হোগলার ছাউনি দেওয়া ঘরে বন্ধু সন্তোষ কুমার ঘোষের সঙ্গে আমার বাবারও আনাগোনা ছিল। তার কাছ থেকেই শুনেছিলাম সমরেশ বসুর যৌবনের সেই সংগ্রামী দিনগুলির কথা, যখন তিনি নৈহাটি লোকালে চেপে গল্প ফিরি করতে আসতেন কলকাতায়। গল্প বিক্রি হলে দুমুঠো খাওয়া, না হলেও কুচপরোয়া নেই। হাসতে হাসতে বাড়ি ফিরে বাঁশিতে ফু দিতেন তিনি। কানের পর্দা ফাটানো সাইরেন ছাপিয়ে উঠত সেই বাঁশির সুর। আর সমরেশ বসুকে আমি প্রথম চাক্ষুষ দেখি যখন দেখি হোগলার ছাউনি ছেড়ে তখন তিনি উঠে এসেছেন দক্ষিণ কলকাতার সার্কাস রেঞ্জের ২ ঘরের ছিমছাম ফ্ল্যাটে। কাকভোরে
তখন আমার সহকর্মী সমরেশ বাবুর অসুস্থ জামাতাকে নিয়ে গিয়েছিলাম সেখানে। বাইরের ঘরে বসে লিখছিলেন সমরেশ। বহিরাগতের আবির্ভাবে সাত সকালে তার ফ্ল্যাট কেন কলরব মুখর হয়ে উঠল তার খোঁজ নিতে অল্পক্ষণের জন্য বেরিয়েছিলেন একবার। জামাইয়ের জন্য ডাক্তার ডাকার পরামর্শ দিয়ে আবার মগ্ন হয়ে গেলেন লেখায়। পরে সমরেশদার মুখেই শুনেছিলাম সূর্যোদয় থেকে সূর্যাস্ত তিনি লেখেন, আর লেখেন যখন থাকেন কল্পনার জগতে। তখন চারদিকে কি হচ্ছে, কে কি বলছে, কে কি করছে তা তার খেয়ালেই থাকে না। গোলামি না করলেও লেখাকেই তার জীবিকা করেছিলেন কালকুট, এবং সেজন্য মনে মনে তার গর্বও ছিল নিদারুণ। বারবার বলতেন, চাকরি না করেই তো দিব্যি জীবনটা কাটিয়ে দিলাম, কি বলো? বটেই তো। সুনীল গঙ্গোপাধ্যায় ঠিকই লিখেছেন, মাস মাইনের ধরা বাঁধা জীবনকে অবলীলায় এড়িয়ে গিয়ে শুধু বাংলা ভাষায় লিখে সংসার চালানোর চেষ্টা যে দুঃসাধ্য হলেও অসাধ্য নয়, সমরেশ বসু তা প্রমাণ করে দিয়েছিলেন। তাই বলে মাঝে সাঝে তিনি যে কোনো সংবাদপত্রের বিশেষ অ্যাসাইনমেন্ট গ্রহণ করেননি তাও নয়। 1954 সালের প্রয়াগের সংগ্রামে পূর্ণ কুম্ভে তাকে পাঠিয়েছিলেন আনন্দবাজারের প্রয়াত কানাইলাল সরকার। 32 বছর পরে অভিক সরকার যখন তাকে একই প্রস্তাব দিলেন, শরীর টরীরের কথা সব ভুলে গিয়ে কালকুট তা লুফে নিয়েছিলেন। আবার পরক্ষণেই তার মনে হয়েছিল, সাগরময় ঘোষ ক্ষুণ্ণ হবেন না তো? জানো তো, অভিকটা ভীষণ চালাক। দেশ বলার আগেই আমাকে বলে দিল আপনি যাবেন এবং শুধু আনন্দবাজারের জন্যই লিখবেন। সাগরদা কি মনে করলেন কে জানে। নাস্তিক অধার্মিক কালকুট সাগরদাকে ভক্তি করতেন ভক্তের মতোই। সাগরদা মোটেই ক্ষুণ্ণ হননি। দেশপত্রিকার হয়ে তিনি কুম্ভে পাঠিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে, আর আমাদের দুজনকেই বারবার বলে দিয়েছিলেন, সমরেশ কিন্তু বড্ড বেপরোয়া, ওকে চোখে চোখে রেখো। সস্ত্রীক কলকাতা থেকে কালকুট দিল্লিতে এসেছিলেন হরিদ্বার যাত্রার দুদিন আগেই। হয় তিনি বুঝতে ভুল করেছিলেন, নয় আমাদের বুঝতে ভুল হয়েছিল। কুম্ভে যাব বলে ঘর ছেড়ে বেরিয়ে এসে এভাবে দিল্লিতে বসে থাকাটা যে তার আদৌ পছন্দ হয়নি, হরিদ্বারে গিয়েই দ্বিতীয় কিস্তিতে সে কথা তিনি লিখেছিলেন। মন খারাপ হয়ে যাচ্ছে একটা কথা ভেবে। দিল্লিতে 2 দিন কেবল শুয়ে বসে হাই তুলে কাটিয়েছি, অথচ তা কাটাবার কথা ছিল না। অন্তত আমার তো জানা ছিল সেই 2 দিন যদি এখানে এসে কাটাতে পারতাম তাহলে ... 2 দিন আগে গেলেও যে ইতর বিশেষ কিছু হতো না সে কথাও তিনি পরের পংক্তিতেই স্বীকার করেছিলেন। আসলে কোট চলার নামের মদ খেয়ে কালকুট তখন মাতাল, বেরুবার জন্য মন অস্থির। নিজের পাগল রূপটি দেখে হৃদয়ে প্রায় শিশুর মতো ব্যাকুল। মনের বুকে কান পেতে তখন তিনি শুধুই শুনছেন, চলো চলো। যাত্রার দিন অর্থাৎ 7ই এপ্রিল অনিচ্ছা সত্ত্বেও গাড়ি নিয়ে রাজধানীর পূর্বী মার্গের অতিথিশালায় পৌঁছতে সামান্য দেরি হয়ে গিয়েছিল। একেই 2 দিন কেটেছে অলস বিশ্রামে, তারপরে আবার গাড়ি আসতে দেরি। ভেবেছিলাম বলবেন গুড মর্নিং, উল্টে মুখ ঝামটা দিয়ে শুনিয়ে দিলেন দুটো গালমন্দ। শোনো, সময় দিয়ে সময় না রাখাটা আমার ঘোরতর অপছন্দ। যাত্রার মুখেই কালকুটের সঙ্গে যুক্তিতক্কে গিয়ে লাভ নেই, বিশেষ করে সেই যাত্রা যদি অমৃত কুম্ভের সন্ধানে হয়।
উপলক্ষ একই, কিন্তু ৩২ বছরের ব্যবধানে দুই যাত্রায় আসমান জমিন তফাৎ। অতএব ভিতরের সঙ্গে বাইরের একটা ঘোরতর টানাটানি চলছিল যেন প্রথম থেকেই। বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না সমরেশদার অস্থিরতা কেন এবং কোথায়। মাত্র ৩০০ টাকা পকেটে নিয়ে কুম্ভে যাবেন বলে পিঠে ঝোলা আর হাতে ঝুলি নিয়ে একটি থার্ড ক্লাসের টিকিট কেটে গাদাগাদি ভিড় ট্রেনের কামরায় উঠে পড়েছিলেন কালকুট। ৩২ বছর আগে কেমন ছিল সেই কামরার চেহারা? এক ফালি ছোট কামরায় জনা আটেকের বসার জায়গা। কলকাতাবাসী এক উত্তরপ্রদেশের ৬ জনের পরিবার বসেছেন প্রায় ২টো সিট দখল করে। আমিও পেয়েছি খানিকটা, আরো জনাচারেক উপরে নিচে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? লক্ষরিধি কুম্ভ সায়রে ডুব দেবেন বলে সেদিন কালকুট বেরিয়েছিলেন একা, নির্ভয় শক্তির পথে, নির্ভয়ে। আর ৩২ বছর পরে সেদিন ঝকঝকে মার্ক 4 অ্যাম্বাসেডর গাড়ি। কারণ কালকুটের মন চললেও পা চলে না আর। সঙ্গী সহধর্মিনী সহ আমরা ৩ জন। হাতে পিঠে কালকুটের ঝোলা নেই, ভিআইপি আগমার্কা বাক্স গাড়ির ডিকিতে। পকেটে সিগারেটের বদলে হৃদয়ে ছোবল সামলানোর ওষুধ সরবিট্রেট। কি করব বলো? ৩২ বছর পরে আজ আমি তোমাদের হাতের অসহায় শিকার। প্রথম যাত্রায় ভিড়ে ঠাসাঠাসি ওই ৩য় শ্রেণীর কামরায় সহযাত্রীর অনুরোধে দরজা পাহারা দেওয়ার কাজ নিয়েছিলেন কালকুট। সকলে নিদ্রামগ্ন, আমি প্রহরী। প্রয়াগ সঙ্গমে লক্ষ জনের বিচিত্র রূপ বিচিত্র নদে ওই ট্রেনে বসেই যখন তার ধমনীকে ডাক দিয়ে চলেছে, সামনে তাকিয়ে তিনি দেখতে পেলেন একটা কম্বলের পুটলি থেকে শীর্ণ কঙ্কালসার কম্পিত দুটি হাত একটা কমলা লেবু ছাড়ানোর চেষ্টা করছে। কুম্ভ যোগে সঙ্গমে স্নান করলে তার ওই মারাত্মক রোগও সেরে যাবে, এই আশায় রক্ত বমি করতে করতেও ট্রেনে উঠে পড়েছিল কলকাতার কারখানার এই অসুস্থ দেহাতি জন্মজুট। ট্রেন যথাসময়ে এলাহাবাদে পৌঁছেছিল ঠিকই, কিন্তু শেষ নিঃশ্বাস বের হয়ে যাওয়া ওই কঙ্কালের শরীর নামিয়ে দেওয়া হয়েছিল মাঝপথে মোকামা ঘাট স্টেশনে। ১০০ বছর পরমায়ু সন্ধানী সেই অমৃত কুম্ভের যাত্রীকে দেখে কালকুটের মনে হয়েছিল, গাড়ি কি তবে পথ ভুল করছে? ওই মুমূর্ষু সহযাত্রীর জন্য মাঝরাতে গাড়ির গার্ডকে বলে ডাক্তারের খোঁজাখুঁজি করতে গিয়ে নিজের কামরায় তার আসনটি খুইয়েছিলেন কালকুট। মাঝরাতের ট্রেনে দরজায় ধাক্কা দিতে দিতে শেষ পর্যন্ত ঢুকে পড়েছিলেন একটি প্রথম শ্রেণীর কামরায়, যেখানে তার সঙ্গে আর আলাপ জমে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের একটি অভিশপ্ত পরিবারের। এই পরিবারের ৩ ভাই ছিলেন নিঃসন্তান। তাদের অর্থের অভাব ছিল না, কিন্তু সন্তানের অভাবে তারা সর্বহারা হয়েছিলেন। কালকুটের সঙ্গে আড্ডা জমে যাওয়ার পরে পরিবারের বড় ভাই নিচু গলায় বলেছিলেন, জানেন, প্রয়াগের আরেক নাম তীর্থরাজ। এই বাড়ি আমাদের শেষ। আশা নিরাশার পরীক্ষার দিন শেষ হয়ে আসছে। এই বাড়ি আমাদের সব সঞ্চিত পাপ নষ্ট হয়ে যাবে। সংসার পাতবে আমার ভাইয়েরা, আর আমার পায়ের তলাতেই কামরার মেঝের উপর বুকে ভর দিয়ে শুয়েছিল লুলা বলরাম। নদে জেলার আমঘাটায় নক্ষীদাসীর আখড়ার মূল গায়েন। কথায় কথায় গলা ছেড়ে গান ধরেছিল সে, ওগো
আসবে বলে পথের মাঝে জীবন কেটে গেল, তুমি এমনই খেলা খেলো, সবুর মেওয়া রইল মাথায়, চইলব এবার যথায় তথায়, রোদ বৃষ্টি আশীর্বাদী আমার মাথায় ঢালো। মা খেকো বলার মিষ্টি গলায় এই গান শুনে কালকুটের মনে পড়ে গিয়েছিল রবীন্দ্রনাথের সেই গান, কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে, শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় না হিরে। পদকর্তার নাম শুনে আলোয় আলো হয়ে উঠল বলরামের চোখ। রবি ঠাকুর? ঠাকুর তো বটেই, রবিও বটে। তা উনি কোথাকার বাউল বাবু? প্রয়াগ কুম্ভে ফিরে ফিরে বারে বারে ওই লুলা বলরামের সঙ্গে দেখা হয়েছিল কালকুটের, আর দেখা হয়েছিল শ্যামার সঙ্গে। অশীতিপর বৃদ্ধ স্বামী আর সতীনকে সঙ্গে নিয়ে শ্যামাও উঠেছিল ওই ট্রেনের কামরাতেই। সঙ্গম থেকে ফেরেনি বলরাম, আর শ্যামা ফিরেছিল সিঁথির সিঁদুর খুইয়ে। ফেরার পথেও একই কামরায় আবার কালকুটের কাঁধে হাত রেখে শ্যামা বলেছিল, এই নতুন বিধবাকে তোমার মনে থাকবে? কালকুট: থাকবে। শ্যামা: মিথ্যুক, তুমি বড্ড মিথ্যুক। আর এবার কোথায় সেই মুমূর্ষু যক্ষা রোগী, অন্ধ্রপ্রদেশের অভিশপ্ত পরিবার, লুলা বলরাম কিংবা শ্যামা? কোথায় সেই পদে পদে নতুন মানুষের সঙ্গে পরিচয়, পায়ে পায়ে অভিজ্ঞতা? কেউ বাঁচতে চায়, কেউ সন্তান পেতে চায়, কেউ আবার শুধুই গান গেয়ে যেতে চায়। কুম্ভ উপলক্ষে নতুন পিচের মোরাম ঢালা মখমলের মতো রাস্তায় আমাদের দুধ সাদা অ্যাম্বাসেডার চলেছে সনসনিয়ে। ওঠানামা নেই, ভিড়, ধস্তাধস্তি, পলে পলে জীবনের সঙ্গে ঘর্ষণ নেই। মদিনগর পেরোতেই চোখ পড়ল বাস আর ট্রাক্টর বোঝাই হয়ে হাজারে হাজারে পুণ্যার্থী চলেছেন হরিদ্বারের গঙ্গার দ্বারে। তাদের মধ্যে একজনও লুলা বলরাম কিংবা শ্যামা ছিল না। হয়তো ছিল, কিন্তু কালকুটের সঙ্গে তাদের পরিচয় হলো কই? এবারের যাত্রায় রোগী স্বয়ং কালকুট, আমরা প্রহরী। আমাদের তিনজনকে বাদ দিয়ে কালকুটের সঙ্গী ৩২ বছর আগের সেই অভিজ্ঞতা। কাঁধের শৌখিন শান্তিনিকেতনী ঝোলায় গুপ্ত প্রেস পঞ্জিকা আর অমৃত কুম্ভের ৮ সংস্করণ। ৩২ বছর আগে প্রয়াগের মেলায় প্রথম রাত্রিরে এক চিলতে মাথা গোজার জায়গা পেতে অপরিচিতের অপমান হজম করে কতখানি কৃচ্ছসাধন কালকুটকে করতে হয়েছিল, সেই অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা আছে ওই গ্রন্থের পাতায় পাতায়। রাত কাবার করে খুব সকালে ট্রেন পৌঁছয় এলাহাবাদ স্টেশনে। স্টেশন থেকে বেরোবার মুখে নিতে হলো মহামারীর ইঞ্জেকশন। ইঞ্জেকশন নেওয়াকে কেন্দ্র করে নিরক্ষর তীর্থযাত্রীদের সে কি বচসা নিজেদের মধ্যে। তারপর ৩ গুণ ভাড়া দিয়ে রিকশায় করে আপাদমস্তক ধুলোয় ডুবিয়ে গঙ্গার বাঁধ পর্যন্ত। তারপর গরু খোঁজার মতো মাথা গোঁজার আশ্রয়ের সন্ধান। এনকোয়ারি অফিসে গিয়ে কোনো ফল হলো না। সেখান থেকে বেরিয়ে কালকুট দেখলেন স্টেশনে ইঞ্জেকশন নিয়ে বচসা করতে দেখা এক দিদিমা তার ২ ভাইপোকে নিয়ে এগিয়ে চলেছেন পায়ে পায়ে। উপায়ন্তর না থাকায় অতএব লজ্জার মাথা খেয়ে তাদের পিছু নেওয়া। কিছু দূর সঙ্গে যাওয়ার পরেই বড় ভাইপো টের পেয়ে গেলেন কালকুটের মতলব। যাক, ওসব চালাকি ঢের দেখেছি,
এখন কেটে পড়ো। কিন্তু ওই রাতে কেটে কালকুট যাবেন কোথায়? তীর্থস্থানে কুকুর বেড়ালকেও তো তাড়াতে নেই। অতএব ভাইপো পাঁচু গোপালের ক্রুদ্ধ মন্তব্য ভিটো করে দিলেন দিদিমা। শেষ পর্যন্ত ওই দিদিমারই দাক্ষিণ্যে মাথা গোজার জায়গা হয়েছিল বাঙালি বৈষ্ণবদের আখড়ায়। তাঁবুর মাঝখান দিয়ে ভাগাভাগি করে এক একটি পরিবারের আস্তানা করা হয়েছে। মাটির উপর বিছিয়ে দিয়েছে বিচুলি, ব্যবস্থা আছে ইলেকট্রিক আলো। সত্যি বাড়ির মতোই ব্যবস্থা বটে। অসুবিধে ছিল একটাই, তীর্থস্থানের ধুলো ধুয়ে ফেলতে গায়ে সাবান মাখতে দেননি দিদিমা। সাবান হাতে স্নান করতে কালকুট কলতলায় যাচ্ছেন দেখে তবু তাঁবু কাঁপিয়ে খড়খড় করে দিদিমা বলে উঠেছিলেন, এ কি ম্লেচ্ছ কাণ্ড গো বাবা, প্যান্ট পরে ইঞ্জিসার না হয় নিয়ে এলে, নইলে ছাড়বে না। কিন্তু দেবতার থানে সাবাং মাখতে যাচ্ছ কি বলে? তীর্থক্ষেত্রে তেল সাবাঙে অপবিত্র হয় তাও জানো না বাছা? 32 বছর পরে দিদিমার সঙ্গে দেখা হওয়ার কোনো কথা ছিল না তার, হলেও এবারও নির্ঘাত তিনি আটকে উঠতেন। কালকুটের ভিআইপিতে এবার সুগন্ধি সাবান তো ছিলই, ছিল গোটা তিনেক স্কচ হুইস্কির বোতল। হরিদ্বারে মদ্যপান নিষিদ্ধ, নিষিদ্ধ এমনকি হোটেলের ঘরেও। কিন্তু ডাক্তারের বারংবার নিষেধের তোয়াক্কা করেন না কালকুট। তাকে নিরস্ত করবে বীর বাহাদুর সরকারের বোকা বোকা নিষেধাজ্ঞা? রোজ রাতে নৈশাহারের আগে হোটেলের ঘরের জানলার পাশে বসে পুণ্য লোভাতুর জনতার অবিরাম মিছিল দেখতে দেখতে পানীয় বিষের পাত্রে চুমুক দিতেন তিনি। আমি তো পুণ্য সঞ্চয়ের কথা ভেবে আসিনি, মরতে আসেনি তীর্থ নিয়ে। আমি চলবো আমার নিয়মে। সত্যি কি তাই? থাক সে কথা এখন। কোথায় সেই প্রয়াগের প্রান্তরে তাঁবুর ভিতর বিচুলির বিছানা, আর কোথায় হরিদ্বারের এই হোটেল? 3 মাস আগে 4 গুণ ভাড়ার পুরোটা অগ্রিম দিয়ে এই হোটেলের ঘর সংরক্ষণ করতে হয়েছিল আমাদের। কুম্ভ মেলায় এই হোটেল বাস ক্ষুব্ধ আর বিচলিত করে তুলেছিল কালকুটের মনকে। সেই অসহায় ক্ষোভ ব্যক্ত করেই তো তার অননুকরণীয় স্টাইলে কালকুট আনন্দবাজারে লিখেছিলেন, এ পান্থশালাকে আমি রাজসিক আখ্যা দিয়েছি। দেবার আগে ভারতের প্রধান আর প্রথম শ্রেণীর নগরবাসীদের কাছে জোর হাতে ক্ষমা চাই। এ পান্থশালার রাজসিকতার সঙ্গে হে মহাশয়গণ, ওই নগরনন্দিনী মহাশয়াগণ কদাপি আপনাদিগের পঞ্চতারকা বা সপ্ততারকার কল্পনাও করিবেন না। হায়, কক্ষ প্রশস্ত, শয্যা অসুখকর বলা যায় না। কক্ষ সংলগ্ন স্নান ও প্রাতকৃত্যাদির মোটামুটি ব্যবস্থা সম্পন্ন একটি প্রকোষ্ঠও রহিয়াছে। অতঃপর আমার এই নম্র সাধুভাষার কারণটি নিবেদন করি। পূর্ণ কুম্ভের প্রায় কোটি মনুষ্য সমাগমের সুযোগে পান্থশালার মালিক এখন প্রতি কক্ষের নিমিত্ত পঞ্চ আর সপ্ততারকা পান্থশালার মূল্য শুষিয়া লইতেছেন। ক্ষেত্র বিশেষে তারও বেশি বই কম না। এ সংবাদের মধ্যে বৃত্তের অহংকার নেই, আছে বিলম্বিতের হতাশা। দেহ মনের যে অনিবার্য পরিবর্তন আমাকে দিয়েছে সহজগ্রাহ্য শক্তি, হরিদ্বারের পান্থশালায় বসে সেই অনিবার্য পরিবর্তনই আজ বড় পীড়া দিচ্ছে আমাকে। টাইপরাইটারে বসে তোমার ওই খুদে খুদে বাংলা অক্ষরগুলি আবার রোমান হরফে রূপান্তরিত করতে
আজ সেদিনের সেই অবিশ্বাসী যুবা সঙ্গীর মনও কতটা পীড়িত আর বিচলিত হচ্ছে তা যদি তুমি জানতে হে কালকুট। আমার টেবিলের উপর চতুর্দিকে ছড়িয়ে আছে তোমারই স্বহস্তে লেখা পাণ্ডুলিপির সেই পাতাগুলো, যাত্রা শেষে যা তুমি আমাকে উপহার দিয়েছিলে। কালো কালিতে লেখা খুদে খুদে হরফে। তোমার চেহারার মতোই সুন্দর তোমার হস্তাক্ষর, তোমার চুলের মতোই ঘন কোঁকড়ানো, আর কলম চুইয়ে পড়া প্রতিটি শব্দের ভেদ শক্তি। তোমার আয়ত দুই চোখের দৃষ্টির চেয়েও তীব্র। কিন্তু আজই এত তাড়াতাড়ি এইসব কথা লিখতে হবে কে জানতো? মাঝখানে কেটে গিয়েছে পাক্কা 2 বছর, কিন্তু চোখ বুঝলে মনে হয় এই তো সেদিন। অফিসের অতিথিশালা ছাড়িয়ে গাড়ির চাকা রাস্তায় নামতেই কালকুটের মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছিল। বাসন্তী সকালের ফিকে রৌদ্রের কিরণে জল করছিল 2টি চোখ। কালকুটের ফনার মনির মতনই স্ফূর্তিতে গুনগুন করে গানও ধরেছিলেন। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, পারবে না কেউ আমায় রাখতে ধরে। ধরে রাখার কথা তো ছিলই, আরো কথা ছিল প্রতিদিনের রোজনামচা কালকুটের কাছ থেকে আদায় করা। পারবো না হে বাপু রোজ রোজ লিখতে, আমি তো আর তোমাদের মতো দৈনিক কাগজের রিপোর্টার নই। অন্তত আমার চাকরিটা বাঁচানোর জন্য আপনাকে তো রোজ লিখতেই হবে সমরেশদা। কাগজে বারবার করে বিজ্ঞাপন ছাপা হয়ে গিয়েছে, কালকুট লিখছেন আনন্দবাজারের জন্য। আমার কণ্ঠে অসহায় মিনতির সুর শুনে ওষ্ঠে সেই পরিচিত রহস্যময় হাসি এনে কালকুট ততোধিক রহস্যজনকভাবে জবাব দিয়েছিলেন, আগে চলো তো, পরে দেখা যাবে। পরে হরিদ্বার পৌঁছে বুঝেছিলাম সেটা ছিল নেহাতি কথার কথা। ঘড়ি আর আমার উৎপীড়নের সঙ্গে পাল্লা দিয়ে রোজ তিনি যেভাবে লেখা শেষ করতেন, গণমাধ্যমের বহু টাইপরাইটার গেরিলাকে তা লজ্জা দেওয়ার পক্ষে যথেষ্ট। 1 কোটি মানুষের কুম্ভে ছিল বিভীষিকাজনক অব্যবস্থা। কুম্ভ স্নানের দিন সেতু ভেঙে যার মূল্য দিতে হয়েছিল 200 জন পুণ্যার্থীকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের ওই বিশ্ব সম্মেলন কভার করতে হরিদ্বারে এসেছিলেন কয়েকশো সাংবাদিক। তাদের থাকার জন্য কোনো মতে একটা ক্যাম্প করা হলেও প্রতিবেদন পাঠানোর সুব্যবস্থা ছিল না। অস্থায়ী পোস্ট অফিসের সবেধন নীলমণি টেলিফোনটিও বিকল হয়ে থাকতো অর্ধেক সময়। অতএব বাধ্য হয়েই আমরা চড়া দাম দিয়ে এক বার্তাবাহককে জোগাড় করেছিলাম। সে রোজ বিকেল 3টের বাসে কালকুট আর আমার প্রতিবেদন নিয়ে হরিদ্বার থেকে দিল্লি আসতো, আমাদের অফিসে সেগুলি পৌঁছে দিতে। দিল্লি থেকে টেলিপ্রিন্টারে সে লেখাগুলি পৌঁছতো কলকাতা অফিসে। রাতের বাসেই ফিরত হরিদ্বারের দিকে, পরের দিন আবার। এভাবেই 9টা দিন হরিদ্বার আর দিল্লির মধ্যে ডেলি প্যাসেঞ্জারি করত মৃদুভাষী সেই ক্ষীণ চেহারার যুবকটি। অবশ্যই গুণাগারও নিত অনেক। অতএব আমার হাতে কালকুটকে লেখা তুলে দিতে হতো সকাল 11টার মধ্যে। কাক ভোরে ঘুম থেকে উঠে প্রাতকৃত্যাদি আর স্নান শেষ করেই লিখতে বসতেন ড্রেসিং টেবিলের টুলের উপর, সেন্টার টেবিলে কাগজ পেতে। কালকুট যতক্ষণ লিখতেন টুনি বৌদি এসে বসে থাকতেন হয় আমার নয় শীর্ষেন্দুদার ঘরে, ভয়ে গুটিসুটি মেরে। বুঝলি, লেখার সময় বাঘের মুখে থাকতে নেই বলেই তোদের ঘরে চলে আসি, তোরাও খবরদার যাস না, বৌদি বলতেন। তবু আমায় যেতে হতো, কাজ তাড়াতাড়ি সারার তাগিদে।
একদিন লিখতে বসতে দেরি হয়ে গিয়েছিল বলে অর্ধেক পৃষ্ঠা ছিঁড়ে এনেছিলাম, পাল্লা দিয়ে রোমান হরফে রূপান্তরিত করতে হবে। তা দেখে বৌদি আবার বলেছিলেন, এ ছোকরার দেখছি বলিহারি সাহস। জানিস তুই যে কাজ করেছিস তার জন্য তোর পরমবীর চক্র পাওয়া উচিত। লেখার সময় ফনা উঁচিয়ে থাকবেন কালকুট, তখন সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু একটা লালমুখ ইয়া লেজওয়ালা হনুমান হোটেলের বারান্দার রেলিং টপকে সময়ে অসময়ের কথা না ভেবেই সকালের দিকে ওর ঘরে চলে আসতো নিয়মিত। প্রথম দিন এসে কয়েকটা সন্দেশ পেয়েছিল, সেই লোভে। দুবেলা আহারের পর মিষ্টি মুখ করা ছিল কালকুটের অনেক আসক্তির মধ্যে একটি। হোটেলের মিষ্টি পছন্দ হতো না বলে বৌদি বাইরের দোকান থেকে রোজ সকালে তা কিনে রাখতেন, আর হনুমানটা আসতো তারই সন্ধানে। রোজ তাকে নিজের বরাদ্দের একটা সন্দেশ দিতেন কালকুট, আর রসিকতা করে বলতেন, কি করব, পূর্বপুরুষ যে। কিন্তু কি লিখবেন? মনের ইচ্ছে তো রেলিং টপকে রাস্তায় লাফ দিয়ে রূপসাগরের কোটালের বানে নিজেকে ভাসিয়ে দেওয়া, সেই যেভাবে 32 বছর আগে প্রয়াগ সঙ্গমে দিয়েছিলেন। কিন্তু আজ তো হারিয়ে যাওয়ায় মানা আছে, ঘরণীর মানা, ডাক্তারের মানা, বেহায়া সঙ্গীর মানা। ঠিক যেন সেই পাখির অবস্থা, খাঁচায় থাকতে থাকতে যার ডানা দুটো অবশ হয়ে গিয়েছে, উঠতে চায়, পারে না। ওষুধে সচল হৃৎপিণ্ডের সেই যন্ত্রণাদায়ক ছটফটানি ছিল বলেই তো প্রথম রাতে হোটেলের সুখসজ্জায় পাখি ঘুমোতে পারেনি। সকালের চটকা ভেঙে উঠতে রাত জেগে দেখা সেই কোটালের বানকে উদ্দেশ্য করে কালকুটকে তাই লিখতে হয়েছিল। জানি, ভালো করেই জানি, আমি সেই লক্ষ মানুষের সঙ্গে নেই। রূপসাগরের কোটালের বাণী কেবল আমার চোখে। ঘোলে মেটে না দুধের স্বাদ। তবু রেল স্টেশনের উল্টো দিকে আমাদের হোটেলের দোতলার বারান্দায় বসে বসে থেকেও মনটা ডুবিয়ে দিয়েছিলেন নিচে নিরন্তর জনতার স্রোতে। ওই গুঞ্জনে কান পেতে বুঝতে পেরেছিলেন পায়ে ধুলো উড়িয়ে কাতারে কাতারে গঙ্গার ধারে যাচ্ছে যারা, তারাও শান্তিতে নেই। পান্থশালার দ্বিতলের বারান্দার মানুষটার অবাক মুগ্ধ মুখের দিকে তাকিয়ে তোমাদের হাসির মধ্যে যে কৌতূহল, জিজ্ঞাসার সঙ্গে একটা আবেগ আর উচ্চাসাও আছে, এই রাতের উজ্জ্বল আলোয় তা দেখতে পাচ্ছি। তোমাদের প্রাণে যে শক্তি, এই হাসি উচ্ছ্বাস সেই শক্তির প্রকাশ। একটু কি করুণাও করে যাচ্ছ? তোমরা চলেছ যে স্রোতধারার পথে, আমি সেখানে কেবল দাঁড়িয়ে আছি। সংসার কোনোদিন জানবে না তোমাদের হাসি। কথা আর কিছু না। তোমরা ভাবছ বেকুবটা ওখানে দাঁড়িয়ে কি দেখছে, ও কি আসবে না আমাদের সঙ্গে? তোমার ভিতরের ওই ডাকের মধ্যে আরেক রূপে যে দেশেরও ডাক আছে, সেই বিস্ময়কর সুখের সংবাদ এই কঠিন সমাজ সংসার কোনোদিন জানতে চায়নি। বুঝতে পারেনি বলেই যাদের বুঝতে দিয়েছ তাদের, ব্র্যাকেটে আমাদের, কথায় ওদের ঠোঁটের হাসি বিদ্রুপে বাঁক খেয়ে যায়, অবিশ্বাসটা চাপতে পারে না। অথচ ওদের বুকে কান না পেতেও কান পেতে শুনেছি ওদের মনের অসুখ, অশান্তিতে ভুগছে। কালকুটের অশান্তি ভিতরটা কেবলই আমাকে নিচে নামিয়ে রাস্তার ধারে নিয়ে যেতে চাইছে। বাইরেটা চোখ পাকিয়ে সাবধান করছে, বলছে, মনে রেখো
এটা ৩২ বছর আগের সেই দিন নয়। সুস্থ থাকো, বাঁচো, দেখো। দ্বিতীয় পর্ব শুরু করব একটু পরেই। দয়া করে একটু অপেক্ষা করুন। একসঙ্গে